বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাস করতে যাচ্ছি। তো দেখো, তোমাদের আগামী এই মাসেরই 10 তারিখ থেকে কিন্তু একটা অনলাইন মূল্যায়ন হতে যাচ্ছে। যে পরীক্ষার প্রস্তুতি তোমাদের ইতিমধ্যে কিন্তু নিতে হবে এবং নিয়ে রাখতেও হবে, এবং পরবর্তীতে যেটুকু সময় আছে সেইটুকুর ভিতর তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো আমরা এখান থেকে দেখো, তথ্য উপাত্তর যে চ্যাপ্টারটা আছে 11 অনুশীলনী, এই অধ্যায়টা কিন্তু আমরা এখনও ঠিকমতো করা হয়নি। তো যে অধ্যায়টা আমি এখন ধরতে যাচ্ছি, দেখো আজকে আমরা তথ্য উপাত্তের এই চ্যাপ্টারটা করব, ঠিক আছে? তো যতদূর সম্ভব আজকে করবো এবং পরবর্তী ক্লাসে তোমাদের বাকিটা আবার আমরা পড়াবো। তো দেখো, এখন এই চ্যাপ্টারটা কি একাদশ অধ্যায়, হ্যাঁ? এবং দেখো যে তথ্য ও উপাত্ত, হ্যাঁ? তো তথ্য উপাত্ত কি সেটা তোমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতেই জেনেছো। আবার এখন একটু শোনো যে ধরো তোমার ক্লাসে পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে পরীক্ষার যে নম্বরগুলো, এক একটা শিক্ষার্থীর যে নম্বরগুলো, এটাকে কিন্তু আমরা বলবো তথ্য, ঠিক আছে? তো এই তথ্যগুলো আমরা কি করব, সংগ্রহ করব উপাত্ত। এগুলো উপাত্তগুলো সংগ্রহ করে তারপর আমরা এগুলো কি করব, বিন্যস্ত করব, অবিন্যস্ত করব, এরকম বিভিন্ন কাজ আছে, সেইগুলোই আমরা এখন কি করব, শিখব। এখন দেখো যে তাহলে এই সংখ্যা সূচক, দেখো কোনো তথ্য বা ঘটনাই একটি পরিসংখ্যান, হ্যাঁ? তাহলে পরিসংখ্যান কি, দেখো পরিসংখ্যান পরিসংখ্যান সংখ্যা সূচক, দেখো সংখ্যা ভিত্তিক, হ্যাঁ, বা সূচক কোনো দেখো তথ্য বা ঘটনাই পরিসংখ্যান, হ্যাঁ? এখন তুমি পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পরে তোমার খাতা দেখা হলো, খাতা দেখার পরে একটা নম্বর হলো, তাই না? এই নম্বরটা যদি আমরা জমা দিই বা ধরি, তাহলে এই নম্বরগুলোই কিন্তু তোমার একটা কি সংখ্যা সূচক উপাত্ত। আসলে এই নম্বরগুলো দিয়ে কিন্তু মোটামুটি যাচাই করা যায় যে তুমি আসলে সারা বছরে কতটুকু লেখাপড়া করেছো, ঠিক আছে? তো এই সংখ্যার ভিত্তিক যে উপাত্তগুলো বা তথ্যগুলো আমরা পেলাম, এই তথ্যগুলো দিয়েই কিন্তু আমরা কি বানাচ্ছি, যে পরিসংখ্যান হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাই পরিসংখ্যান, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একটা পরীক্ষায় যে নম্বরগুলো পেয়েছে, ধরো কেউ 80 পেয়েছে, কেউ 60 পেয়েছে, কেউ 50 পেয়েছে, আবার কেউ 55 পেয়েছে, এখানে ধরো আবার 63 পেয়েছে, এরকম। তাহলে 1 2 3 4 এই পাঁচটা শিক্ষার্থী, 5 জন শিক্ষার্থীর কিন্তু নম্বর এখানে দেওয়া হলো, ঠিক আছে? তো এখন খেয়াল করো, তাহলে আমরা পরিসংখ্যান কি, এটা কিন্তু মোটামুটি বুঝলাম যে সংখ্যা ভিত্তিক তথ্য বা ঘটনাই কি পরিসংখ্যান, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে আমরা যেটা করব সেটা দেখো যে পরিসংখ্যানের উপাত্ত, হ্যাঁ? পরিসংখ্যানের উপাত্ত দেখো কত প্রকার, 2 প্রকার, হ্যাঁ? পরিসংখ্যানের উপাত্ত কত প্রকার? 2 প্রকার। একটা প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত, হ্যাঁ? তাহলে দেখো, এক প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আর 2 মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত, ঠিক আছে? তাহলে 2 ধরনের উপাত্ত আছে পরিসংখ্যানে, সেটা একটা প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত, আর একটা মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। আসো এখন আমরা দেখি প্রাথমিক উপাত্তটা কি সেটা বোঝার চেষ্টা করি। দেখো, তুমি মনে করো একটা স্কুলে গেলে, যে সেখানে যে দেখলে যে ওই স্কুলে কতজন শিক্ষার্থী আছে একটা ক্লাসে, সেই শিক্ষার্থীরা একটা পরীক্ষা দিয়ে সে কত নম্বর পেয়েছে, তুমি সেই তথ্যগুলোকে সংগ্রহ করলে, ঠিক আছে, বা উপাত্তগুলোকে সংগ্রহ করলে। এখন এই উপাত্তগুলো কিন্তু তুমি সরাসরি সেখানে যে সংগ্রহ করেছো, সুতরাং এই উপাত্তগুলোই হবে কি প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত। ওকে, তাহলে সরাসরি নিজে যে বা সরাসরি ভাবে যদি কোনো উপাত্ত সংগ্রহ করা হয়, তাহলে সেই উপাত্তগুলোই কি প্রত্যক্ষ উপাত্ত হবে, ঠিক আছে? তুমি একটা গ্রামে গেলে, গ্রামে যে সেই গ্রামের কতগুলো ফ্যামিলি আছে, পরিবার আছে, সেই পরিবারগুলোই কতগুলো লোক আছে, এইগুলো যে আমি সরাসরি যে যদি এটা সংগ্রহ করি, তাহলে সেটাই হবে কি প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত। আমার প্রাথমিক উপাত্ত সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। আবার যদি তুমি মনে করো যে এক বছরে বা একটা মাসে আমরা দেখতে চাচ্ছি যে কতগুলো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেই রোড অ্যাক্সিডেন্টগুলো তুমি যদি
উপাত্তগুলো সংগ্রহ করতে চাও, তাহলে সব রোড এক্সচেঞ্জে কিন্তু তোমার যে সংগ্রহ করা হয়তো সম্ভব নাও হতে পারে। তাহলে তুমি কি করবা, পত্রপত্রিকায় বা বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে বা বিভিন্ন নিউজের মাধ্যমে তুমি ওই উপাত্তগুলো সংগ্রহ করে তুমি দেখলে যে এক মাসে হচ্ছে 10টা বা 20টা দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে বা অন্য অন্য দেশে এরকম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি সরাসরি সেখানে যাওনি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তুমি উপাত্তগুলো সংগ্রহ করেছো। এই উপাত্তগুলোই হবে কি মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। ওকে, তাহলে তুমি সরাসরি সেখানে না যেয়ে যদি তুমি বিভিন্ন পত্রিকার মাধ্যমে বা অন্যের মাধ্যমে তুমি জেনে কোনো উপাত্ত সংগ্রহ করো, তাহলে সেই উপাত্তটাই হবে কি মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত বুঝলাম, মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত বুঝলাম, তাই না? এখন তোমাদের কাছে আসলে কি মনে হচ্ছে বলো তো, নির্ভরযোগ্যতার দিক থেকে কোন উপাত্তটা সবচেয়ে বেশি নির্ভরশীল আর কোনটা কম নির্ভরশীল, তোমরা কি বলতে পারবা? দেখো, একটু চিন্তা করে দেখো যে তুমি স্বচক্ষে নিজে দেখে বা নিজে বুঝে একটা জিনিস সংগ্রহ করা যেরকম হচ্ছে তোমার নির্ভরযোগ্যতাটা পাবা, অন্যের মাধ্যমে যদি কোনো সংবাদ আসে তাহলে সেই সংবাদটা কিন্তু অতটা নির্ভরযোগ্য নাও হতে পারে, ঠিক আছে। যে কারণে আমরা হচ্ছে প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্তকে বলবো নির্ভরযোগ্যতার দিক থেকে খুব ভালো এবং বেশি নির্ভরযোগ্য, কিন্তু পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত কিন্তু এতটা নির্ভরযোগ্য নাও হতে পারে বা হয় না সাধারণত, ঠিক আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে নির্ভরযোগ্যতার দিক থেকে কিন্তু আমাদের প্রত্যক্ষ উপাত্তটা হচ্ছে বেশি নির্ভরযোগ্য আর এটা হচ্ছে কম নির্ভরযোগ্য। আমার মনে হয় তোমাদের ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তো আসুন এখন হচ্ছে আমরা কি করব, এই উপাত্তগুলো কত ধরনের সেটা আবার আমরা দেখব। দেখো, উপাত্ত দেখো দুই ধরনের, ঠিক আছে। পরিসংখ্যান ছিল দুই ধরনের, সেটা আমরা পড়লাম। একটা হচ্ছে প্রাথমিক উপাত্তের মাধ্যমে পরিসংখ্যান এটা, আর ওটা হচ্ছে এটা। এখন দেখো যে তাহলে এখন আমরা কি করব, দেখো বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত সম্পর্কে একটা ধারণা নিব। দেখো, তাহলে অবিন্যস্ত উপাত্ত একটা, আর 2 নম্বর হচ্ছে বিন্যস্ত উপাত্ত। এখন তোমরা খেয়াল করো অবিন্যস্ত উপাত্ত কোনটা আর বিন্যস্ত উপাত্ত কোনটা। আমি এখানে বললাম যে একটা পরীক্ষায় গণিতে নম্বর 50, 60, 70, 65 আর হচ্ছে 55, 1, 2, 3, 4, 5টা 5জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এইগুলো। এরকম নাম্বার যদি আমরা দেখি, তোমরা খেয়াল করো এটা কিন্তু ছোট বড় কোনো কিছু সাজানো নাই, ঠিক আছে। এলোমেলো অবস্থায় যদি থাকে তাহলে সেই উপাত্তকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। আর যদি এটাকে সুশৃঙ্খলভাবে যে কোনোভাবে সুশৃঙ্খল যদি আমরা করে রাখি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। দেখো, এটাকে যদি আমি বিন্যস্ত করি তাহলে দেখো কি আসবে, প্রথমে 50 আসবে, তারপর আসবে হচ্ছে 55, তারপর আসবে দেখো 60, তারপর আসবে 65, তারপর আসবে 70। তাহলে এই উপাত্তটা হচ্ছে কি বিন্যস্ত উপাত্ত, হ্যাঁ, বিন্যস্ত উপাত্ত। আর এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, এটা কারণ এটা সাজানো আছে কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, আর এটা হচ্ছে দেখো অবিন্যস্ত এলোমেলো অবস্থায় ডেটাটা আছে। তাহলে এইভাবে দেখো বিন্যস্ত করার জন্য আমাদের কি করতে হবে, সারণী তৈরি করতে হয়। এই সারণী তৈরি করার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা কাজটা করব এবং সেই নিয়মটা কি সেটা এখন আমরা শিখব। দেখো, এই সারণী তৈরি করতে গেলে আমাদের একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি দেখো পরিসর কি, এটা আমাদের জানতে হবে। তাহলে দেখো পরিসর সমান সমান কি হবে, বৃহত্তর সংখ্যা বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। এটা কিন্তু একটা সূত্র। কি সূত্র, যে আমরা যখন এই উপাত্তগুলোকে বিন্যস্ত করতে যাব বা সারণী তৈরি করতে যাব এই উপাত্ত থেকে, তখন আমাদের পরিসর বের করতে হবে। আর পরিসর বের করার সিস্টেমটা বা নিয়মটা কি দেখো, সেটা হচ্ছে বৃহত্তর সংখ্যাটা বের করতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। কোথা থেকে, এইখান থেকে আমরা কিন্তু জানি বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত 70 আর ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কত 50। এখন এই দুটোর থেকে বিয়োগ করে যোগ 1 করলে তখনই আমরা পেয়ে যাব হচ্ছে পরিসর কোনটা সেটা। তো এখান থেকে যাই হোক ফলাফল ধরলাম আমরা 20 আর এখানে 1, তাহলে এখানে হলো কি 21।
খেয়াল করো 21 পেয়ে গেলাম কিন্তু আমরা এখানে পরিসর। তো এখন পরিসর পেলে এরপর আমাদের আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা শ্রেণী ব্যবধান কত নিব, শ্রেণী ব্যবধান কত রাখবো। আর শ্রেণী ব্যবধান আমরা যত রাখতে চাচ্ছি সেই তত দিয়ে দেখো এই 21কে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে কি বের হবে? বের হবে হচ্ছে শ্রেণী সংখ্যা, আমাদের কয়টা শ্রেণী লাগবে সেটা। তাহলে এখন দেখো শ্রেণী সংখ্যা সমান সমান কি হবে? পরিসর বাই কত? শ্রেণীব্যাপ্তি। ওকে, তো শ্রেণীব্যাপ্তি। এখন যদি আমি 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে কাজ করি তাহলে কত? 5 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে কত হবে? এখানে দেখো কত হচ্ছে আমাদের 4 কত হবে? 2, হ্যাঁ 2। তাহলে এখন দেখো 4.2 হলে কিন্তু আমার তখন কি লিখতে হবে? 5 লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা কি প্রায়, এটা কিন্তু পুরোপুরি না, এটা হচ্ছে প্রায়। তার মানে আমার কি হচ্ছে 5টা হচ্ছে কি নিতে হবে? শ্রেণী সংখ্যা নিতে হবে। হ্যাঁ, তো শ্রেণী সংখ্যা কি আমরা দেখো একটা উদাহরণ অঙ্ক যখন করতে যাব তখনই কিন্তু এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন একটা উদাহরণে চলে যাই, তোমরা খেয়াল করো। দেখো আমার কিছু উপাত্ত থাকবে, সেই উপাত্তটা হচ্ছে কি? দেখো জানুয়ারি মাসের হচ্ছে 31 দিনের হচ্ছে তাপমাত্রা নিম্নে দেওয়া হলো। খেয়াল করো যে জানুয়ারি মাসের 31 দিনে মাস এবং 31 দিনে কোন দিন তাপমাত্রা কত ছিল সেটা কিন্তু আসলে তাপমাত্রাটা হচ্ছে গরম লাগা কি গরম লাগা না ঠান্ডা লাগা, এটা কিন্তু এইটা কিন্তু পরিসংখ্যান না। কিন্তু যখনই তুমি বলবা যে জানুয়ারি মাসের 1 তারিখে আমার তাপমাত্রা ছিল হচ্ছে কত? 15 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস, তখন এইটা কিন্তু 20 যে একটা সংখ্যা, এটা কিন্তু সংখ্যা ভিত্তিকে চলে গেল। তার মানে আমার কিন্তু তাপমাত্রাটা গরম লাগছিল কিন্তু ঠান্ডা লাগছিল, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমরা কোথায় নিয়ে গেলাম? তাপমাত্রা কত ডিগ্রি ছিল। এখন দেখো তাপমাত্রা কত ডিগ্রি ছিল এটা যখনই বলা হচ্ছে তখন কিন্তু এই গরম লাগা বা ঠান্ডা লাগা এই জিনিসটা আমাদের সংখ্যায় চলে যাচ্ছে। তখন সংখ্যা ভিত্তিক যখন হিসাব নিকাশ হচ্ছে তখন সেটাকেই কিন্তু আমরা বলবো পরিসংখ্যান। আমার মনে হয় তোমাদের এখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে পরিসংখ্যানটা আসলে কি। এখন দেখো যে তাহলে আমরা 31 দিনের যে তাপমাত্রাটা ছিল সেই তাপমাত্রাটা প্রথমে আমরা কি করব? উঠিয়ে ফেলি, দেখি আগে কি কি তাপমাত্রা আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো 20 ডিগ্রি, 18 ডিগ্রি, এরপরে 14 ডিগ্রি, এরপরে দেখো 21 ডিগ্রি, 11 ডিগ্রি, 14 ডিগ্রি, এরপরে 12 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 18 ডিগ্রি, 12, 14, 16, 15, 12, 14, 18, 20, 22, 9, 11, 10, 14, 12, 18, 20, 22, 14, 25, 20, 10। খেয়াল করো এখানে কিন্তু আমার উপাত্ত আছে কয়টা? 31টা। কারণ আমার 31 দিনে বিভিন্ন রকম তাপমাত্রা ছিল, সেটা 0 ডিগ্রিও থাকতে পারে বা বেশিও হতে পারে। তো দেখো এখানে হচ্ছে 9 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কত, এইখান থেকে কিন্তু আমাদের সেটা কি করতে হবে? একবারে ক্লিয়ার থাকতে হবে, তাই না? তো আমরা এখানে দেখছি যে 25 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি ছিল আর সর্বনিম্ন তাপমাত্রা মনে হয় ছিল কত? 9 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই দুটো উপাত্ত কিন্তু আমার দরকার, ঠিক আছে, হিসাবের ক্ষেত্রে। তাহলে আমরা কি করব? দেখো এইখান থেকেই হচ্ছে কি নির্ণয় করব? পরিসর নির্ণয় করব, তাই না? তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরে আমার শ্রেণী ব্যবধান 5 ধরে দেখো যে আমার কি করতে হবে? সারণী তৈরি করতে হবে। এটাই কিন্তু প্রশ্ন যে শ্রেণী ব্যবধান 5 নিয়ে সারণী তৈরি করো। ওকে, তাহলে এখন শ্রেণী ব্যবধান 5 নিয়ে যখন আমার সারণী তৈরি করতে হচ্ছে তখন আমার শ্রেণী সংখ্যা কত এটা বের করতে হবে। আর শ্রেণীর সংখ্যা বের করতে গেলে আমি তোমাদের একটু আগে শেখালাম যে পরিসর বের করে নিতে হবে। পরিসর বের করতে গেলে আমার কোথায় যেতে হবে? সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করতে হবে, সাথে কি করতে হবে? যোগ 1, তাই তো, যোগ 1।
তো আসো তাহলে এখন আমি পরিসরটা বের করার কাজটা আগে সেরে ফেলি। পরিসর, তো খেয়াল করো পরিসর বের করতে গেলে আমার সর্বোচ্চ সংখ্যা এখানে কত আছে, 25 আছে, আর সর্বনিম্ন সংখ্যা 9 আছে। বিয়োগ করে তার সঙ্গে কত 1 যোগ করতে হবে। তাহলে এখন বিয়োগ করলে দেখো কত হয়, নিশ্চয়ই 16 আর 1 দেখো 17 হচ্ছে, তাই তো? তাহলে 17 হচ্ছে। এখন এরপরে আমার হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কিভাবে হবে দেখো, আমরা পরিসরকে ভাগ করব কত দিয়ে, শ্রেণী ব্যবধান 5 নিয়েছি তাই 5 দিয়ে, তাহলে এটা 3 দশমিক কত হবে, 4 হবে। আর এই 3.4 কে আমরা কি লিখবো, প্রায় কত, এটা 4, ঠিক আছে? তাহলে এই 4টা হচ্ছে কি আমার শ্রেণী সংখ্যা, ঠিক আছে? তো আসো এইবার আমরা সারণী তৈরি করার কাজটা শুরু করি। দেখো সারণী তৈরি করতে গেলে আমার 4টে শ্রেণী লাগবে। তাহলে আমরা কি করব দেখো, একটা আমার হেডিং লেখার জন্য লাগবে, তারপরে আছে দেখো 2 মানে 1 2 3 4 5, 5টা দিলাম কেন দেখো, 1 2 3 4, হ্যাঁ 4টে হলে আমার হয়ে যাবে। আরেকটা লাগবে কেন, আমরা হচ্ছে যোগফল লিখবো তাই আরেকটা ঘর রাখবো, ঠিক আছে? তো এখন আমার দেখো এখানে হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি প্রথমটাই লাগবে, হ্যাঁ আচ্ছা। এরপরে দেখো ট্যালি চিহ্ন লাগবে, তারপরে আমার গণসংখ্যা। তাহলে এখানে আমরা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি লিখবো, আচ্ছা। তারপর হচ্ছে ট্যালি চিহ্ন, আচ্ছা। এরপর হচ্ছে গণসংখ্যা, ওকে? এটা তোমরা সুন্দর করে আগে লিখে নাও, নিয়ে এরপরের কাজগুলো তোমরা খেয়াল করো। এবার দেখো এখন আমার সর্বনিম্ন সংখ্যাটা কত ছিল, ছিল হচ্ছে 9, তাই না? তাহলে আমাদের 9 থেকে কিন্তু শুরু করতেই হবে। আর যদি 9-এর চেয়ে আমি 10 থেকে শুরু করি তাহলে কি হবে, 9 উপাদ্যটা কিন্তু বাদ যাচ্ছে, তাই না? তাহলে 9 উপাদ্যটা কিন্তু বাদ যাচ্ছে। তাহলে আমরা কি করব, আমাদের করতে হবে 9 থেকে আমাদের শুরু করতে হবে। আচ্ছা তাহলে এখন দেখো 9 থেকে আমার কিন্তু 5 হচ্ছে শ্রেণী ব্যবধান নিয়েছি, খেয়াল করো। তাহলে 9 গুনবো আমরা, 9 10 11 12 এই 13, ঠিক আছে? আবার খেয়াল করো 9 থেকে আমি যে 13 লিখবো, এটা কেন লিখলাম আবারও বুঝে নাও। 9 গুনতে হবে তোমাকে, 9 10 11 12 এই 13, ঠিক আছে? এরপরে আমাদের কত নিতে হবে, 14 থেকে নিতে হবে, কারণ 13 কিন্তু চলে যাচ্ছে এই শ্রেণীতে। তাহলে 13 কিন্তু আমার এই শ্রেণীতে আর দরকার নেই। এখন আমরা এখানে নিব হচ্ছে 14, 14 থেকে এবার কোনো 14 15 16 17 18, তাহলে এখানে লিখবো আমরা 14 থেকে 18। এরপরে 19 19 20 21 22 23, তোমরা এইভাবে গুনে গুনে বসিয়ে দিবা 23। এরপরে দেখো 24 24 25 26 27 28, তাহলে এখানে আছে 28। তোমরা খেয়াল করো 28 হলো, আর এই ঘরটা আমরা কি লিখবো, মোট, ওকে? এখন একটা ব্যাপার খেয়াল করো তো তোমরা, এই 28 পর্যন্ত আমার কিন্তু এখানে চলে আসলো। তাহলে আমার সর্বোচ্চ সংখ্যা ছিল 25, 25 কি এই ঘরে চলে যাচ্ছে না? তাহলে কিন্তু আমার কোনো উপাত্তই আর বাদ যাবে না। আমার হচ্ছে শুরুটা ছিল হচ্ছে কত, 9 থেকে, আমি 9 থেকে নিয়ে নিয়েছি, আর 28 পর্যন্ত গিয়েছি, মানে 25 পর্যন্ত নিয়ে আমাদের সুযোগ আছে এর ভিতরেই। সুতরাং কোনো উপাত্ত এখান থেকে কিন্তু বাদ পড়ার কোনো সম্ভাবনা নাই, ওকে? তাহলে এইবার আমরা কি করব, সারণী তৈরির বাদ বাকি কাজে আমরা এগিয়ে যাব। খেয়াল করো এবার ট্যালিটা আমরা কিভাবে করব, সবাই একটু খেয়াল করো। আমরা দেখব 20, এই 20 হচ্ছে কোন ইয়েতে আছে, ঘরে মানে কোন শ্রেণীতে আছে। 20 আছে আমার কোন শ্রেণীতে, দেখো এই শ্রেণীতে, দিব একটা দাগ। এরপরে দেখো কত, 18, 18 কোন শ্রেণীতে, এই শ্রেণীতে দিলাম একটা দাগ। 14 কোন শ্রেণীতে আছে, দেখো এই শ্রেণীতে আছে। এরপরে 21 কোন শ্রেণীতে আছে, দেখো এই শ্রেণীতে। তারপরে দেখো 11, হ্যাঁ 11 কোন শ্রেণীতে, এটা। তোমরা খুব মাথা ঠান্ডা করে কিন্তু এই কাজটা করবা। এরপরে দেখো এই হচ্ছে 14, এরপরে 12, হ্যাঁ তাহলে 12 এই, এরপরে 10, হ্যাঁ 10 কোন ঘরে যাবে, এই ঘরেই যাবে। তারপরে দেখো 15, হ্যাঁ 15 কোন ঘরে যাবে, এইখানে যাবে, হ্যাঁ। এরপরে আছে 18, হ্যাঁ তাহলে 18 থাকলে এই ঘরে। এখন দেখো যখন আমার 4টি হয়ে যাবে, তারপর পঞ্চমটা কিন্তু আমরা এভাবে আর দিয়ে দেবো। তার মানে এরকম একটা ছক মানে হচ্ছে কিন্তু 5, হ্যাঁ গোনার সময় আমাদের সুবিধা হবে। এরপরে দেখো 12, তো 12 হবে এই ঘরে। এরপরে দেখো 14, তো 14 কিন্তু আবার যাচ্ছে এই ঘরে। এরপরে দেখো 16, তাহলে 16 কোন ঘরে, এখানেই থাকবে, এই আছে 16। এরপরে দেখো 15, 15 কোথায়, এখানেই থাকবে। এরপরে দেখো 12, 12 কোথায় যাচ্ছে, এখানে। আমরা হচ্ছে 8 করে দাগ দিয়ে দিলাম। এরপরে দেখো 14, 14 হচ্ছে এই। তারপরে 18, তাহলে 18 হলে এই 18। তারপরে দেখো 20, 20 হলে এই। তারপরে দেখো 22, তাহলে 22 কোথায়, সেটাও এখানে। এরপরে দেখো 9, 9 কোথায় যাবে, এইখানে যাবে। এরপরে 11, এটাও যাবে এখানে।
এরপরে দেখো 10, হ্যাঁ, তাহলে 10 হচ্ছে কোথায়, এই যে এখানে। তারপরে দেখো 14, 14 হচ্ছে এইখানে। এরপরে 12, হ্যাঁ, 12 যাবে হচ্ছে এই ঘরে। এরপরে দেখো 18, হ্যাঁ, 18 হচ্ছে এইখানে আছে। এরপরে দেখো 20, হ্যাঁ, 20 কোথায়, এই ঘরে। এই যে আমরা 5 ঘরে হয়ে গেছে। এরপরে 22, হ্যাঁ, 22 হচ্ছে এখানেই থাকবে। এরপরে দেখো 14, 14 হচ্ছে এখানেই থাকবে। এরপরে দেখো 25, হ্যাঁ, 25 হচ্ছে এই যে শেষের ঘরে। এরপরে 20 আছে, 20 আমার যাচ্ছে এই ঘরে। এরপরে দেখো 10, হ্যাঁ, তাহলে 10 থাকলো হচ্ছে এখানে, এই যে আমরা কেটে দিলাম। তাহলে এইবার তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এই যে ট্যালি চিহ্ন বানানোর যে কাজটা, সেই কাজটা কিন্তু আমরা শেষ করে ফেললাম, তাই তো? হয়তো তোমরা পুরোপুরি বুঝতে পারার কথা। আমরা কিন্তু এখান থেকে দেখেই যে যে ঘরে আছে সেইখানেই কিন্তু আমরা কি ওই লাঠি চিহ্ন, ট্যালি চিহ্ন যেটাই বলো, এই চিহ্নগুলো কিন্তু দিয়েছি। 4টি করে যখনই হয়ে গেছে তখনই কিন্তু পঞ্চম দাগটা এইভাবে দিয়েছি। তার মানে এক একটা গ্রুপ মানেই কিন্তু 5 5 করে, হ্যাঁ। তাহলে প্রথম দেখো 5টা, এই 5টা মোট মিলিয়ে কয়টা হবে আমাদের? 10টা হবে। তাহলে আমাদের এখানে কিন্তু গণসংখ্যা আমরা পেলাম কত? 10। ওকে, এরপরে দেখো এখানে 5, এখানে 5, 10 আর এই 3, 13, হ্যাঁ, 13। দেখো এরপরে এখানে 5 আর 2 কত হবে? তাহলে 7। এরপরে 1, তাই না? তাহলে এই 1 লিখলাম। এখন তোমরা খেয়াল করো, এই যে মোট আমরা লিখছি না, এই মোটে কিন্তু তোমাকে এখানে এটা যোগ করে বসাইতে হবে। খেয়াল করো, যোগ করলে কত হচ্ছে? 13 আর 10 কত? 23, 23 আর 7 কত হয়? 30, তাই না? 30-এর পরে 1 যোগ করলে কত হয়? 31 হয়, তাই না? তাহলে এখানে দেখো আমরা কত পেলাম? 31 পেয়ে গেলাম, তাই না? আসলে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে কিন্তু উপাত্ত ছিল কয়টা? 31টা, তাই না? কারণ 31 দিনের তাপমাত্রা আমরা হচ্ছে এখানে কি রেকর্ড করেছি, তাই তো? এই রেকর্ড করা তাপমাত্রাকে এখন আমরা কি এই উপাত্তের মানে ইসের মাধ্যমে, সারণীর মাধ্যমে কি করলাম? বিন্যস্ত করলাম, তাই তো? এখন এই বিন্যস্ত উপাত্তটা হয়ে গেছে। এখন আমাদের কাজ কিন্তু এই যে শ্রেণী ব্যবধান 5 নিয়ে, আমার এখানে প্রশ্ন ছিল 5 নিয়ে সারণী তৈরি করো, সেই সারণী তৈরি করার কাজ কিন্তু শেষ। এখন তোমরা যা করেছো, তোমাদের যে নম্বর 4 নম্বর যদি এখানে থাকে, তাহলে 4 নম্বর পাওয়ার মতো কাজ তোমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এইটুকু করলেই আমাদের কি সারণী তৈরি করার কাজ হয়ে যাবে, হ্যাঁ। এখন এই সারণী থেকে আবার আমাদের যে যে কাজ করতে হয়, আমরা নেক্সট ক্লাসে এগুলো আবার করব। তবে একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, এখন আমি বলি তোমাদের যে এখানে আসলে আমরা কি পেলাম, দেখো তো খেয়াল করে। আমরা পেলাম 6 ডিগ্রি থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, হ্যাঁ। কত কত দিনের ছিল সেটা হচ্ছে দেখো 10 দিনের ছিল। 14 ডিগ্রি থেকে দেখো 18 ডিগ্রি পর্যন্ত, 14 ডিগ্রি থেকে 18 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল কয়টা? 13 দিন ছিল হচ্ছে এরকম। এরপরে দেখো যে এখানে 19 থেকে 23 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল কয়টা? 7 দিনের। এরপরে 24 থেকে দেখো 28 দিনের তাপমাত্রা, 24 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল একদিনে। তাহলে এইটা থেকে কিন্তু আমরা মোটামুটি একটা অনুমান করতে পারতেছি যে আমার কোন কোন তাপমাত্রাটা বেশি ছিল কোন 5 দিনে, ঠিক আছে? এগুলো তো আসলে কি 5 ব্যবধান করে করেই আর কি তাপমাত্রাটা। তাহলে এখন দেখো যে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারতেছি যে এই 15 ডিগ্রি, 14 ডিগ্রি থেকে 18 ডিগ্রি তাপমাত্রাটা কিন্তু আমাদের যে এনভায়রনমেন্টের তাপমাত্রাই হোক, ধরো বাংলাদেশের প্রেক্ষাপটেই তাপমাত্রা, তাহলে আমরা ধরে নিলাম যে ঢাকা শহরের তাপমাত্রাটাই ধরি। ঢাকা শহরের আছে এই 14 থেকে 18 ডিগ্রি তাপমাত্রাটাই কিন্তু বেশি দিন বিরাজ করেছে, তার মানে 13 দিন বিরাজ করেছে, তাই না? আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কত? সেটা ওই যে ওখানে আছে 25, সেই 25 ডিগ্রি তাপমাত্রা ছিল মাত্র একদিন, ঠিক আছে? তার মানে আমাদের হচ্ছে 23 ডিগ্রি পর্যন্তই তাপমাত্রা কিন্তু মানে নিচের দিকেই ছিল আর কি। এটা পর্যালোচনা করলে কিন্তু এটাই বোঝা যায়, এবং এই পরিসংখ্যান থেকে আমরা আসলে পর্যালোচনা করলে খুব সংক্ষেপে একটা বেশ কিছু দিনের ধারণাটা আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে? আসলে কিন্তু তুমি এখানে খেয়াল করে দেখো, এই জায়গাটার এই উপাত্তগুলো দেখে আমাদের কিন্তু বোঝার উপায় ছিল না যে আসলে এখানে কত তাপমাত্রা বেশি আছে, কয় দিনের কি অবস্থায় আছে। কিন্তু এই ছকটা দেখে বা এই তোমার হচ্ছে সারণীটা দেখে খুব সহজেই যে কেউ কিন্তু উপলব্ধি করতে পারতেছে যে আসলে 25 ডিগ্রি তাপমাত্রা বলো আর 24 ডিগ্রির উপরে যে তাপমাত্রা ছিল সেটা খুবই কম দিন, একদিন। এরপরে হচ্ছে 19 থেকে দেখো 23 ডিগ্রি তাপমাত্রা ছিল, সেটা হচ্ছে মাত্র 7 দিন, হ্যাঁ। কিন্তু বেশি তাপমাত্রাটা ছিল হচ্ছে কোনটায়? 14 থেকে কত? এটা, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে কি তাপমাত্রা বেশি দিন, মানে 13 দিন, এক মাসের ভিতরে 13 দিনই ছিল হচ্ছে কি 14 থেকে 18 ডিগ্রি, আর বাদ বাকিটা 9 থেকে হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটাও কিন্তু ছিল হচ্ছে 10 দিনের। এরকম একটা আমরা কি সামষ্টিকভাবে ওই মাসের একটা ধারণা পাওয়ার জন্যই কিন্তু আমরা কি করি, এই পরিসংখ্যানের সারণী তৈরি করি এবং সেইভাবে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে পরিসংখ্যান বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারি। তো আমার মনে হয় পুরো ব্যাপারটাই তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে তোমরা কি করবা, এই পরিসংখ্যান অঙ্ক শিখে সারণী কিভাবে তৈরি করে এগুলো ভালো করে প্র্যাকটিস করে ফেলো। নেক্সট ক্লাসে আমরা এই পরিসংখ্যানের সারণী তৈরি করে কি করলাম সেটা নিয়ে আরও কিছু পড়া আছে।
আছে সেই পড়াগুলো আমরা পড়বো। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।